আষাঢ় মাসের ভর দুপুরবেলা হয়ে যাক কিছু গল্প। ইয়েস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মিস লিট টক ডিএইচকে। যে গল্পের শেষ নেই, আমার এই লিটারেচার ভি ব্লগ চ্যানেলে আমি যে গল্পের শেষ নেই এই বইটা পড়ছি অনেক দিন থেকেই। আজকে এটার এপিসোড 31। সো আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে রোমের দম্ভ। লাস্ট আমরা এপিসোড 30-তে আমরা জেনেছিলাম গ্রিসের গৌরব। সো আজকে আমরা পড়বো রোমের কাহিনী, রোমের গল্প। সো এই গল্পে আজকে এই বইতে যে গল্পের শেষ নেই, বাই দ্য ওয়ে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা, আমার অসম্ভব প্রিয় একটা বই। সো এই চ্যানেলে এই বইয়ের একদম প্রথম থেকে ভিডিও আপনারা পেয়ে যাবেন। কেউ যদি শুনতে চান তাহলে এপিসোড 1 লিখে সার্চ করলেই হবে। সো আজকে পড়ছি যে গল্পের শেষ নেই, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা, আমার অসম্ভব প্রিয় একটা বই। এবং এই যে ন্যাচারাল পরিবেশের মধ্যে বসে, তো আমরা একটা মানুষের জঙ্গলে বসবাস করি, আর আমরা মানুষ হচ্ছি চিড়িয়া এই জঙ্গলের, এবং পড়ছিও যে গল্পের শেষ নেই, স্টোরি দ্যাট হ্যাজ নো এন্ডিং, এবং যেটা হচ্ছে এই মানুষেরই গল্প। পৃথিবীতে একটা মাত্রই গল্প আছে, সেটা হচ্ছে মানুষের গল্প, যে গল্পের কোনো শেষ নেই, এবং সেটাই আমরা জানছি। রোমের দম্ভ। কিন্তু এটা কি ঠিক উচিত ব্যাপার? কৃতদাসের দল খেটে মরবে, খেতে পাবে না, আর যারা মেহনত করবে না তারাই লুটবে ফুর্তি। এই প্রশ্নের জবাব দিলেন এক মহাপণ্ডিত। তিনি বাস করতেন রোম শহরে, রোম নগরে। তিনি বললেন, মানুষের দল ঠিক মানুষের শরীরেরই মতো। এই শরীরে হাত আছে, আবার পেট বলে জিনিসও আছে। হাত দুটো তো সারাদিন খাটে, তবু খাই খাই করে। পেটটা একটুও খাটে না, অথচ সমস্ত খাবার তো তার জন্য। মানুষের দলের বেলাতেও ওই রকম হওয়া চাই। কেউ কেউ খাটবে, শুধু খাটবে, কিন্তু তাদের পক্ষে খাই খাই করা চলবে না। আবার কেউ কেউ বিলকুল গত নড়াবে না, শুধু খাবে। এতে কারোর পক্ষেই মেজাজ গরম করা চলবে না। শরীরের মধ্যে হাড় জোড় কি কখনো বেঁকে বসে? কখনো কি বলে সব খাবারটাই যখন পেটে যায় তখন আর আমরা খেটে মরি কেন? খাসা কথা। রোমানদের পক্ষে একেবারেই মনের মতো কথা। কেননা ওদের অন্দর মহলের খবরটা ওই গ্রিকদের মতো সেই কৃতদাস। বেঁচে থাকবার জন্য যতখানি মেহনত করা দরকার তার দায়টা কৃতদাসের ঘাড়ে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা। এদিক থেকে গ্রিকদের সঙ্গে রোমানদের তফাৎ ছিল 19-20-এর তফাৎ। গ্রিকরা হয়তো ফালতু সময়টা বসে থিয়েটার দেখত, আর রোমানরা হয়তো সিংহের খাঁচায় কৃতদাসকে পুড়ে দিয়ে মজা দেখত সিংহ কেমন করে মানুষ ছিঁড়ে খায়। গ্রিকরা হয়তো কৃতদাসদের অষ্টপ্রহর লোহার শিকল দিয়ে বেঁধে রাখত না, হয়তো কৃতদাসদের লেখাপড়াও শেখাতো। কেননা লেখাপড়া শিখে নিলে কৃতদাসরাই বাড়ির ছেলেপুলেদের লেখাপড়া শেখাতে পারবে। তার মানে মাস্টারি করবার মেহনতটুকু কৃতদাসের ঘাড়ে তুলে দেওয়া যাবে। আর রোমানরা হয়তো কৃতদাসদের জন্য ব্যবস্থা রেখেছিল শুধু চামড়ার চাবুক। এইসব 19 আর 20-এর তফাৎ। এইসব তফাৎ নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করবারও মানে হয় না। কেননা যাকে বলে দাস প্রথা, সেদিক থেকে দুই এক সেই গরু ভেড়া আর হাল লাঙ্গলের মতো মানুষ নিয়ে কেনা বেচা। সেই নগদ পয়সা দিয়ে কেনা মানুষগুলোর ঘাড়ে মেহনতের সবটুকু দায় তুলে দেওয়া গ্রিক সভ্যতার অন্দরমহলে যেরকম, রোমান সভ্যতার অন্দরমহলেও সেই রকমের। তফাৎ আসলে দুটো সভ্যতার সদর মহলে। কৃতদাসদের কাঁধের উপর মেহনতের সবটুকু দায় চাপিয়ে দিয়ে গ্রিকরা মন দিয়েছিল শিল্প, সাহিত্য, দর্শন আর বিজ্ঞানের দিকে। কিন্তু রোমানরা, ওরা মন দিয়েছিল শুধু ডাকাতি করবার দিকে, শুধু পরের দেশের উপর ঝাঁপিয়ে পড়ে লুটতরাজ করবার দিকে। রোমানদের ইতিহাসে তাই একের পর এক যুদ্ধের কথা। লেখাপড়া বা জ্ঞান চর্চা করবার কথাটা বড় নয়।
তার মানে রোমান সভ্যতার অন্দর মহলে কৃতদাসের আর্তনাদ, সদর মহলে ডাকাত দলের উল্লাস। অবশ্য অনেক রোমানদের অনেক রকম কীর্তিকলাপ নিয়ে উচ্ছ্বাস করেন। কেউ বা শোনাতে চান তাদের বীরত্বের কথা, দিগ্জয়ের মহিমা। আবার কেউ বা বলেন রোমানদের তৈরি আইন কানুনগুলো নাকি খুবই অসাধারণ। দিগ্বিজয়ের মহিমা। কিন্তু অত উচ্ছ্বাস করবার আগে মনে রাখা দরকার, দিগ্বিজয়টা হলো ডাকাতিরই গাল ভরার নাম, আর আইন কানুনগুলো আসলে গরিব লোকদের শায়েস্তা রাখবার কায়দা কানুন ছাড়া কিছুই না। কিন্তু কৃতদাসরা যে শুধু মুখ বুঝে চামড়ার চাবুক খেয়েছে এই কথা মনে করলেও নেহাতি ভুল করা হবে। ওরাও শিখেছিল দল বাঁধতে, দল বেঁধে একজোট হয়ে মাথা তুলে দাঁড়াতে, বলতে অত্যাচার মানব না, চামড়ার ওই চাবুক সিংহের খাঁচায় ফেলে দিয়ে ফুর্তি দেখার পালা। বিদ্রোহ করেছিল ওরা, বারবার বিদ্রোহ, দারুণ বিদ্রোহ। সেই সব মালিকদের মালিকানা বারবার টলমল করে উঠেছিল। তাছাড়া মালিকদের নিজেদের মধ্যেও মারামারি কাটাকাটি, পরের দেশে লুট করে আনা অগাধ ধনরত্ন আর ওই ধনরত্নের ভাগাভাগি নিয়ে মারপিট। এদিকে কৃতদাসদের বিদ্রোহ আর একদিকে নিজেদের মধ্যে মারপিট। শেষ পর্যন্ত এরই দরুন শেষ হলো রোমের দম্ভ। কেমন ভাবে তাই দেখা যাক। রোমের পতন। একের পর এক আশেপাশের দেশগুলোর ঘাড়ে লাফিয়ে পড়া, লুট করে আনা অগাধ ধনরত্ন, আর সেই সঙ্গে লক্ষ লক্ষ কৃতদাস। আর তারপর ওই কৃতদাসদের ঘাড়ে মেহনত করবার সবটুকু দায় চাপিয়ে দিয়ে নিজেরা ফুর্তি করা। রোম সভ্যতার এটাই হলো আসল চেহারা, দিগ্বিজয় আর দাস প্রথা। এমনিতে মনে হতে পারে অন্যান্য দেশের পক্ষে এই ব্যবস্থা যতই অন্যায় হোক না কেন, অন্তত রোমের পক্ষে এমনতর ব্যবস্থা তো প্রায় ভূস্বর্গের মতো। রোমানরা অপরের দেশ লুট করে আনা দেদার ধন সম্পদ ভোগ করবে, অন্য দেশ থেকে বন্দি করে আনা মানুষগুলোকে জানোয়ারের মতো খাটিয়ে নিয়ে নিজেরা আয়েশ করবে। রোমানদের পক্ষে এর চেয়ে মজাদার ব্যাপার আর কি হতে পারে? আসলে কিন্তু তা নয়। মানুষের গল্প এমনই ব্যাপার যে শেষ পর্যন্ত এই ব্যবস্থার দরুনই ঘনিয়ে আসতে লাগলো ওদের নিজেদেরই সর্বনাশ। কেমন করে তা দেখা যাক। দিগ্বিজয়। কিন্তু অন্যের দেশ জয় করতে হলে ঝাঁকে ঝাঁকে দেশের ছেলেদের বিদেশে পাঠিয়ে দিতে হয়। এই পাঠানো কিন্তু চিরকালের মতো, কেননা তারা আর দেশে ফিরে আসবে না। কেননা তারা চলছে দিগ্বিজয়ের জন্য, অর্থাৎ অন্য দেশের সঙ্গে লড়াই করবার জন্য। আর লড়াইতে তাদের কায়দা কানুন যতই ভালো হোক না কেন, তাদের মধ্যে অনেককেই তো মরতেই হবে, না মরে উপায় নেই। অবশ্য সবাই নিশ্চয়ই মরবে না, কিন্তু যারা মরবে তারা আর ফিরে আসবে না নিজের দেশে। কিন্তু যারা মরবে না তারাও আর ফিরে আসবে না নিজের দেশে। তা কেন? কেননা একটা দেশ শুধু জয় করলেই তো আর হলো না। দেশটাকে জয় করবার পর শাসনেও তো রাখতে হবে, আর শাসনে রাখতে হবে বলেই সেই দেশে ঘাঁটি পাততে হবে, সৈন্য সামন্তের ঘাঁটি। তাই যুদ্ধের পর যারা মরলো না তারাও দেশে ফিরতে পারলো না, রয়ে গেল ওই ঘাঁটিগুলো। তাই এই দিগ্বিজয়ের খাতিরেই দেশ থেকে দেশের ছেলেরা ঝাঁকে ঝাঁকে উজাড় হয়ে যেতে লাগলো। আর তাই ক্রমশ দেখা দিল দেশের মানুষের সঙ্গে দেশের জমি জামা, দেশের চাষাবাদ, দেশের শিল্প, দেশের বাণিজ্য সবকিছুর সম্পর্ক যাচ্ছে ঘুচে। আর তাই যদি হয় তাহলে চাষাবাসই বলো আর শিল্প বাণিজ্যই বলো,
সবকিছু দশায় ক্রমশ সঙ্গীন হয়ে উঠবে না? রোমের বেলায় দেখা গেল ক্রমশই তাই হয়ে উঠছে। তাই ইতিহাসের বই লিখতে বসে হালের একজন খুব নামকরা পণ্ডিত বলেছেন, দূর দেশে গিয়ে মরবার জন্য ইটালি বিসর্জন দিতে লাগলো তার নিজের সন্তানদের, আর ক্ষতিপূরণ হিসেবে তার জুটল লক্ষ লক্ষ কৃতদাস দাসপ্রথা। প্রথম দিকটায় মনে হয়েছিল ভারী লাভের ব্যাপার বুঝি, ওরা থাকবে চাবুকের আগায়, মরবে হাড় কালি করে, কিন্তু ওদের দেওয়া হবে নিছক সেইটুকুই যেটুকু নইলে কোনো মতো যান বাঁচে না, আর ওদেরই মেহনত দিয়ে তৈরি বাকি সবটুকু জিনিসই একেবারে উজাড় করে নেওয়া হবে ওদের কাছ থেকে। দারুণ লাভের ব্যাপার নয় কি? যতই দিন যায় ততই চোখ পড়ে আসলে তা কিন্তু নয়। আর শেষ পর্যন্ত দেখা গেল এই দাস প্রথা একেবারেই অচল হয়ে পড়েছে। কেমন ভাবে তাই বলি। কৃতদাসরা হলো প্রভুর সম্পত্তি, গরুর মতো গাধার মতো। বাঁচবার ব্যাপারে তার নিজের কোনো রকম অধিকার নেই। সে যেন হাল লাঙ্গলের মতো আর 5 রকমের হাতিয়ারের মধ্যে একটা হাতিয়ার মাত্র। তফাতের মধ্যে শুধু এই যে এ হাতিয়ারটা কথা কইতে পারে, এর ধরে প্রাণ আছে, তার নিজের গতর দিয়ে তৈরি জিনিসের উপর তার নিজের কোনো রকম অধিকার নেই। আর যদি তাই হয় তাহলে এই কৃতদাসের পক্ষে পৃথিবীকে আরো বেশি করে জয় করবার, পৃথিবীর সঙ্গে আরো ভালো করে লড়াই করবার সত্যি কি কোনো রকম তাগিদ থাকতে পারে? কি লাভ পৃথিবীর বুকে বেশি করে ফসল ফলিয়ে? কি লাভ খুনি খুঁড়ে বেশি করে জিনিস তুলে এনে? কামার সালে কামার, তাঁতি সালে তাঁতি, কারোর পক্ষেই বেশি জিনিস তৈরি করবার কোনো রকম উৎসাহ থাকতে পারে না। কেননা যত বেশি জিনিসই সে তৈরি করুক না কেন, তাতে তার যতটুকু না মেহনত না করলেই নয়, শুধু ততটুকুই মাত্র মেহনত করা। তার মানে মেহনতের কোনো গানে উৎসাহ নেই। মোটের উপর ফলটা দাঁড়ালো কি রকম? আবিষ্কারের অভিযানটা যেন থেমে গেল। পৃথিবীকে বেশি করে আর ভালো করে জয় করবার কায়দা নিয়ে কার মাথা ব্যথা? কারোরই নয়। কৃতদাসদের মধ্যে সে উৎসাহ বুঝে যেতে কেন বাধ্য তা তো দেখতেই পেলে। আর মালিকের দল পরের মেহনতের উপর নির্ভর করতে করতে তারা তো দিনের পর দিন অকর্মই হয়ে চলল। হাতে কলমে কাজ করবার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তাই পৃথিবীকে জয় করবার নতুন কায়দা বের করবার কথা তাদের বেড়াতে তো ওঠেই না। তাছাড়া কৃতদাসদের অমানসিক শোষণ করে মালিকরা যে সম্পদটা পেত, সেটার কথাও একবার ভেবে দেখো। কি হতো সেই ধনরত্নের? পৃথিবীকে নতুন কায়দায় জয় করবার জন্য যদি সেটা খাটানো যায় তাহলে অবশ্য অন্য কথা, তাতে দেশের মঙ্গল হয় সন্দেহ নেই। কিন্তু এখন তো দেখলে পৃথিবীকে নতুন কায়দায় জয় করবার উৎসাহে কি রকম ভাটা পড়েছে। তা ওই অগাধ ধন সম্পদ নিয়ে মালিকদের পক্ষে শুধু ফুর্তিই করা, ওটাকে যেন খইকলা করে খরচা করে ফেলা, উড়িয়ে দেওয়া। তার মানে ওই ধন সম্পদের কোনো আদরই থাকে না, দেশের কোনো রকম মঙ্গল হয় না ওঠে। কথাটা ভালো করে বুঝেছো তো? যেমন ধরো আমাদের দেশে আজ যদি কেউ 1 লাখ টাকা পায় আর সেই টাকাটা দিয়ে সে যদি কোনো কারখানা ফাঁদে, তাহলে তাতে নিশ্চয়ই দেশের লাভ হবে। কেননা তাতে মোটের উপর দেশের সম্পদ খানিকটা তো বাড়বেই, কিন্তু তার বদলে সে যদি ওই টাকাটা শুধু ফুর্তি করে ফু দিয়ে উড়িয়ে দেয় তাহলে তাতে দেশে কোনোই লাভ নেই। কেননা এ থেকে পৃথিবীকে বেশি করে জয় করবার ব্যাপারে দেশের মানুষকে এগিয়ে চলতে কোনো রকমই সাহায্য করা হবে না। রোমের প্রভুরা জানতো শুধু বিলাসিতা।
আর ওই রকম বিলাসিতা করে সমস্তটুকু ধন সম্পদ উড়িয়ে দিত বলেই তার থেকে দেশের কোনো রকম উন্নতি হতো না। শুধু তাই নয়, লুপ্ত রাজ্যের ভাগ বাটোয়ারা করা নিয়ে তাদের নিজেদের মধ্যেই ক্রমশ শুরু হয়ে গেল দারুণ মারপিট, লড়ালড়ি। আর তাই টুকরো টুকরো হয়ে যেতে লাগলো রোমের দম। দাসপ্রথা কিভাবে একেবারে অচল হয়ে পড়তে লাগলো তার আরো একটা মস্ত জরুরি দিক আছে। ক্রমশ দেখা যেতে লাগলো কৃতদাস কেনবার বাজার দর যতই পড়ে যাক না কেন, নেহাত নামমাত্র দামে হাজার হাজার কৃতদাস কিনেও প্রভুদের আর তেমন লাভ হচ্ছে না। কেননা ওরা আর মুখ বুঝে জান কবুল করে মালিকদের জন্য মেহনত করতে রাজি হচ্ছে না। তার বদলে বরং জান কবুল করে ওরা রুখে দাঁড়িয়েছে মালিকদের বিরুদ্ধে। তারা দল বাঁধতে শিখছে, জারি করেছে বিদ্রোহ। এসব বিদ্রোহ সত্যি খুব ছোটখাটো রকমের বিদ্রোহ নয়। কৃতদাসরা যখন একজোট হয়ে রুখে দাঁড়িয়েছে, তখন একেবারে দুর্বার হয়ে পড়েছে তাদের শক্তি। কেঁপে উঠেছে রোম সাম্রাজ্যের ভিত্তিটা। এসব বিদ্রোহ দমন করবার জন্য বহুত বহুত পাইক পেয়াদা আর সেপাই লস্কর দরকার, আর এই জন্য খরচ বড় কম না। তাই যতই দিন যায় মালিক প্রভরা ততই স্পষ্টভাবে দেখতে পায় যে নেহাত জলের দরে কৃতদাস খরিদ করেও শেষ পর্যন্ত যেন পোষায় না। এদের শাসনে রাখতে হলে খরচ করতে হয় যে দাঁত। এইভাবেই নানান দিক থেকে দেখা যেতে লাগলো দাস প্রথা একেবারেই অচল হয়ে পড়ছে। তাই ঘনিয়ে আসতে লাগলো রোমের পতন। ইয়াস, দারুণ ইন্টারেস্টিং না? আর রোমের ওই কৃতদাসদের ব্যাপারটা, ওই অংশটুকু আমি আরেকবার পড়তে চাই। সেটা হয়েছে যে কৃতদাসটা মুখ বুঝে কাজ করতে করতে একটা সময় দেখা গেল তারা যখন একটা আছে না অভ্যস্ততা, যে দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর, যুগের পর যুগ আমি খালি মার খাচ্ছি, কাজ করছি, অল্প একটু খাওয়ার পাচ্ছি। একটা সময় অভ্যস্ততা এমন হয়ে গেছে যে ওর কাছ থেকে আর ক্রিয়েটিভ কিছু বেরোচ্ছে না। ওর মধ্যে ওই আর্জ, ওর মধ্যে একটা নতুন কিছু সৃষ্টি, ওটা সে পারছিল না করতে। সে তখন ওই যতটুকু কাজ করলেই নয় অতটুকুই কাজ করে, অতটুকু মানে যতটুকু কাজ করলে ওর খাওয়া পড়াটা হবে অতটুকুই সে কাজ করে স্টার্ট করে। আর রোমের প্রভুরা কি করলো, যারা সব সম্পত্তির ধন সম্পত্তির মালিক, তারা সব ফুর্তি বিলাসিতা এবং আরেক দেশে কিভাবে যুদ্ধ করতে যাবে, যুদ্ধ করতেও ওর সব টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছিল, ফুর্তি বিলাসিতাতেই ছিল। কারণ আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম একটা রাজপ্রাসাদে, ভার্সাই, দ্য প্যালেস অফ ভার্সাই অথবা এরকম কিছু একটা নাম, আমি আপনাদের সঙ্গে একটা কমেন্টে শেয়ার করবো। দারুণ। উনি ওই রাজপ্রাসাদে, যেই আপনারা দেখলেই বুঝবেন যে কি পরিমাণ এক্সপেন্সেস এবং কি পরিমাণ বিলাসিতা, এবং ওই রাজার যে জীবনযাত্রা, কি কি অবস্থা ছিল, মানে চিন্তার বাইরে, চিন্তার শক্তি এবং কল্পনা শক্তিরও আমাদের বাইরে, যে আসলে একটা রাজপ্রাসাদ আসলে দেখতে কেমন হয়, এবং ওইটার পিছে আসলে কি পরিমাণ এফোর্ট, কি পরিমাণ টাকা পয়সা এবং কি পরিমাণ ইঞ্জিনিয়ারিং। ওখানে গাছ, যাতে রাতারাতি গাছ বড়ই হয়ে যায় এবং বড় থাকে, এক গাছ, বড় গাছ উঠিয়ে এনে এখানে বসানো হয়েছিল ওই রাজপ্রাসাদের গার্ডেনে। তো আমরা এটা পিছিয়ে ওদের একটা ইঞ্জিনিয়ারিং ছিল, ওদের পিছিয়ে ভাবনা ছিল। তারপর ওখানে যে পানির ফোয়ারার সিস্টেম, ওইটা এখনো ওই একটা হুইলের মধ্যে, এবং এখনো ওটা ওই সিস্টেমে চলছে। চিন্তা করা যায়, ইঞ্জিনিয়ারিংও আছে, কাজও আছে, আবার ভোগ বিলাসা, এবং এই কাজগুলো সবই কিন্তু এই কৃতদাসদেরই করা। সো এটা খুব ইন্টারেস্টিং। এবং বর্তমানেও যদি আমরা দেখি ওই দেশগুলা, বিশেষ করে খেলায় টেলায়, আপনারাও কিন্তু ফিল করবেন যে ওদের মানুষগুলো কিন্তু ডিফারেন্ট, রাইট? সো মানুষের গল্পটা কিন্তু খুবই আমি বলি একই সাথে ভয়ঙ্কর, একই সাথে ম্যাজিক্যাল, একই সাথে অ্যাডভেঞ্চারাস, বিস্ময়কর, এক্সাইটিং, রহস্যমত অবশ্যই প্রথমেই বললাম, এবং অদ্ভুত। এটা লাইক আপনি একটা লাইনে দুইটা লাইনে আসলে এটাকে আপনি একটা গণ্ডির মধ্যে, একটা ছকের মধ্যে ফেলে দিতে পারবেন না। প্রত্যেকটারই এক একটা লেয়ার ছিল, প্রত্যেকটা সভ্যতাই, প্রত্যেকটা চিন্তাই বলেন, প্রত্যেকটা এরকম এই যে এক এক ধরনের শাসন ব্যবস্থা ছিল, এক এক ধরনের শাসন ব্যবস্থা মানুষ এক রকম ছিল। এবং যখনই মানুষের কিছু একটা প্রতিবাদ করতে ইচ্ছা করেছে, মনে হচ্ছে যে না, ওকে নির্যাতন করা হচ্ছে,
ওর এটা পছন্দ হচ্ছে না বা এটা তার জন্য ভালো কিছু বয়ে আনছে না, তখনই সেটা মানুষ এটা নিয়ে বিদ্রোহ করছে। এবং এখনও রাইট নাও ওদিন বাই দ্য ওয়ে আমার একটা ট্রাভেল ব্লগ চ্যানেলও আছে, তো আমি হাঁটতে বের হয়েছিলাম, তো ওখানে বাংলাদেশেও রিসেন্টলি এই যে বৃহস্পতিবারের গল্প, যে তখনও একটা প্রতিবাদ হচ্ছে আমাদের বাংলাদেশে একটা খুবই বিখ্যাত রাস্তায় প্রতিবাদ হচ্ছে, ছেলেমেয়েরা ওখানেও প্রতিবাদ করছে, বিদ্রোহ করবো না, প্রতিবাদ করছে। আর বিদ্রোহ ইন সেন্স মানে বিদ্রোহ শব্দটার অর্থ কি, যে আমি তোমার এই নিয়মটাকে মানি না, আমি মানতে চাচ্ছি না। সো এটা যখন আমরা একটু খুব ভোকাল হয়ে বলি, আমরা যখন 4-5 জন মিলে বলি, ওইটাকে আমরা একটা বিদ্রোহ এন্টাইটেল দিতে পছন্দ করি। প্রতিবাদ শুনতে আমার কাছে মনে হয় বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিবাদ শব্দটা লাইক সুইটেবল, সো আমি প্রতিবাদী বলবো। সো এই যে এই প্রতিবাদ, আমরা এখনও এই প্রতিবাদ করেই যাচ্ছি, আমরা এখনও, এবং আমরাও মানুষরাও কিন্তু নতুন নতুন বুঝতেছি, কারণ এক এক সময় আমরা এক এক রকম ছিলাম, এক এক সময় আমাদেরকে একভাবে শাসন করা হয়েছে, এক এক সময় আমরা মানুষরা এক এক পরিবেশ পরিস্থিতি পার হয়ে হয়ে আমরা বর্তমানে এসেছি, এবং বর্তমানে আমাদের অনেক নতুন নতুন প্রবলেমস ক্রিয়েট হচ্ছে। সো আমি বলবো যে আমাদের যেহেতু এই যে হিস্ট্রি, এই গল্প পড়ে আমাদের মাথার মধ্যে, আমার মনে হয় আমি সবচেয়ে বেশি খুশি হব যদি আমার নিজেরও মাথায় আসে বা আমার চিন্তার চেতনা এই জিনিসটা থাকে, এবং আমার যে দর্শকরা এই গল্পটা শুনছেন আমার সাথে, তাদের মাথায় যদি চিন্তা চেতনাটা থাকে, তাহলে আমি খুব খুশি হবো। সেটা হচ্ছে যে প্রবলেম যাই আসুক, আমরা কিন্তু এখান থেকে বের হবো। মারামাটি কাটাকাটির থেকে বেশি এখন এই যুগে এসে একসেপ্ট করে নিতে পারা যে ও একটা ডিফারেন্ট। হ্যাঁ, আপনি তর্ক করবেন কোন বেসিক ইস্যুগুলো নিয়ে, যেমন সেই 1900 সালের জেন্ডার ইস্যু, লিঙ্গ ইস্যু, নারী পুরুষ ইজরা ট্রান্সজেন্ডার, এসব ইস্যু নিয়ে মেরে ফেলতো, তখন ওই যুগে মারতো, কিন্তু নট ইন দিস যুগ। এই যুগে আমরা জানি আমরা মানুষরা আমরা কোন অবস্থান পর্যন্ত নিজেকে নিয়ে আসছি। এই যুগে আমরা জানি যে আসলে মানুষ হিসেবে আমরা আসলেই কিন্তু সবাই সমান। আমাদের প্রত্যেকের ডিফারেন্ট পটেনশিয়ালস আছে, আমাদের প্রত্যেকের ডিফারেন্ট কোনো একটা কিছু পারসিভ করার ক্ষমতা হয়তো ডিফারেন্ট, কিন্তু মানুষ হিসেবে মানুষের মানে এই পৃথিবীতে আমাদের সবার সমান একটা অবস্থান থাকা উচিত। কারণ এই রহস্যময় পৃথিবীটাতে আমরা আসলে জানি না, এই আনসার্টেন, এবং এমনই আনসার্টেন যে এটা আসলে আদৌ কি এটা আমরা জানবো কি বুঝবো, এটা সম্পর্কে আমাদের কোনোই ধ্যান দেওয়া না। সো এইরকম একটা অদ্ভুত পরিবেশ পরিস্থিতিতে এই পৃথিবীর মাটিতে আমরা যদি সবাই মিলেমিশে একসাথে হাঁটতে না পারি, এবং আমাদের এই রাস্তায়, এই পৃথিবীর রাস্তায় আমার পাশে একটা অন্ধ, আমার পাশে আমি ঠিক একই রাস্তায় আমার পাশ দিয়ে একটা অন্ধ মানুষে হেঁটে যাচ্ছে, একটা বোবা মানুষ যে হয়তো কথা বলতে পারছেন না, সে কাজ করতেছে, ঠিক আছে, সে তার মতো করে তার থট বর্ণনা করছে। পৃথিবীতে সব কিছুরই, সব মানুষেরই থট, মানুষজন তার নিজেকে উপস্থাপন করতে চায়, সে তার মাথায় চিন্তা আছে, দ্যাট ইজ ওয়াই উই আর ইউনিক। এর জন্য দেখেন আমরা সাইন ল্যাঙ্গুয়েজও বের করে ফেলছি, এবং আমাদের সবার সাইন ল্যাঙ্গুয়েজও শেখা উচিত আমি বলবো, অন্য ভাষা শেখার পাশাপাশি। সো যাই হোক, সো আমাদের এই যে এত সব পরিবর্তন, এই যে চেঞ্জেস থাকবেই, আমাদের চেঞ্জেস হবেই। এবং বর্তমান যুগে তো আমরা নানান ধরনের ভেজাল আছি, নানান মতবাদ আমাদের উপর, নানান মতবাদের ক্যানভাসাররা আমাদের পাশে ঘুরে ফিরে বেড়াচ্ছে। আমার নিজেরও অনেক সার্টেন বিষয় নিয়ে অনেক সার্টেন মতবাদ আছে। সো এইগুলো নিয়ে খুব একদম গরমে করে বসে না থেকে আমার মনে কি একটু ফ্লেক্সিবিলিটি দরকার আছে। সো আজকে এখানে শেষ করছি, যে গল্পের শেষ নেই। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা আমার অসম্ভব প্রিয় একটা বই। আর অবশ্যই আমার এই লিটারেচার ব্লগসগুলো দেখতে ভুলবেন না। সো মিস এক্সপ্লোরার হচ্ছে আমার ট্রাভেল চ্যানেলটার নাম, মিস লিড টক DHK, এই চ্যানেলের সাথে থাকতে ভুলবেন না। আর ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। এটা বলতে আমার খুব লজ্জা লাগে, এবং প্রতিবারই যখন আমি এটা বলতে যাই আমার জিভে কথাটা আটকে যায়। এবং এটা নিয়ে আমার ফ্রেন্ডরা একটা আমাকে জোকসও বলেছিল, এবং আমি যতবারই কথা বলতে চাই ততবারই এই দুটো জিনিস আমার মাথায় কাজ করতে থাকে, আমার কি বলতে চাই। সো আমি এটা বলতে চাই না, প্লিজ যদি ভালো লাগে তাহলে মানে অ্যাপ্রিসিয়েশনের টোকেন হিসেবে তো জানি কি করতে হবে। সো সবাই ভালো থাকেন, টাটা।